সমস্যা যেরকম রয়েছে সমস্যার সমাধানও রয়েছে। গত দুই পর্বে আমরা ডিসকাস করেছিলাম লিভারপুলের সাম্প্রতিক সমস্যা নিয়ে। এই যে তারা টানা তিনটা ম্যাচ হারলো, চেলসির এগেনস্টে, গ্যালাতাসারাইয়ের এগেনস্টে এবং ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে। এই যে টানা তিনটা ম্যাচ তারা হারলো, এটা কিন্তু কোনো ফ্লুক নয়, বরং গোটা সিজন ধরেই মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত তারা যে একটা ট্যাকটিক্যাল সমস্যা ফেস করছিল, সেই সমস্যারই একটা প্রতিফলন ছিল এই তিনটা ম্যাচে তাদের পরাজয়। সো এই সমস্যাটা কি সেটা আমরা গত দুই পর্বে এক্সপ্লেন করেছি। এখন এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব সেই সমস্যার সমাধান নিয়ে। এখন এই সমস্যার সমাধানটা দুইভাবে করা যায়। নাম্বার ওয়ান, মোহাম্মদ সালাহকে নিয়ে, এবং নাম্বার টু, মোহাম্মদ সালাহকে ছাড়া। এখন মোহাম্মদ সালাহ লিভারপুলের ইতিহাসের আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ অল টাইম। সো মোহাম্মদ সালাহ যতদিন আছেন ততদিন লিভারপুলের মূল একাদশে উনি খেলবেনই, এটা নিশ্চিত। সো তাকে বাদ দিয়ে কোনো ধরনের সলিউশনের কথা আপাতত চিন্তাই করা যায় না। সো তাকে নিয়েই আমরা সমাধানটা করব। এখন মোহাম্মদ সালাহকে একাদশে রেখে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো লিভারপুলের মূল একাদশে মোহাম্মদ সালাহকে কিভাবে সর্বোচ্চ উপায়ে অপটিমাইজ করা যায় এটা আমরা গত সিজনে কিন্তু দেখেছি, এবং এই সিরিজের প্রথম পর্বে আপনারা সেটা জেনেছেন যে গত সিজনে মোহাম্মদ সালাহ যে এত বেশি সাকসেসফুল ছিলেন, এত বেশি গোল যে করেছেন, এটার পেছনে কারণ কি ছিল? এটার পেছনে মূল কারণ ছিল মোহাম্মদ সালাহ যেন এইসব গোল করা এবং করানোর মতো জায়গাতে সবসময় উপস্থিত থাকতে পারেন, তাকে যেন ডিফেন্সিভ ক্ষেত্রে অত বেশি ভূমিকা রাখতে না হয়, সেটা এনশিওর করতেন ডমিনিক সবোসলাই এসব জায়গায় গ্রাউন্ড কভারেজ দিয়ে। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা ছিল সেটা হলো গিয়ে এই রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের উপস্থিতি, যিনি কিনা তার এক্সেপশনাল পাসিং কোয়ালিটি এবং ক্রিয়েটিভিটি দিয়ে এই ফার্স্ট ফেজ থেকে লিভারপুলের আক্রমণটাকে গঠন করতে পারতেন এবং বিল্ড আপে সবচেয়ে বেশি সাহায্য করতে পারতেন। এখন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড না থাকার কারণে এই জায়গাতে ব্র্যাডলি খেলুক বা ফ্রিম্পং খেলুক বা সবোসলাই খেলুক, কেউ কিন্তু ওই লেভেলের সাহায্য করতে পারছে না। সবোসলাই যখন রাইট ব্যাকে খেলছেন ব্র্যাডলির জায়গায়, তখন হয়তো বা বিল্ড আপের ক্ষেত্রে সাহায্য করছেন, কিন্তু সবোসলাইকে যখন রাইট ব্যাকে খেলানো হতো, এটার অর্থ হলো সবোসলাই আর রাইট সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের থেকে সালাহকে ডিফেন্সিভলি সাহায্য সহযোগিতা করতে পারছেন না। সো তার জায়গায় তখন অন্য কেউ এইসব জোনগুলোতে খেলতেন, সে কার্টিস জোন্স এখানে খেলতেন। এখানে সবোসলাই ছাড়া অন্য যে কোনো মিডফিল্ডার খেলার যে সমস্যা সেটা হলো তারা তখন সালাহকে সেভাবে ডিফেন্সিভলি সহযোগিতা করতে পারেন না, গ্রাউন্ড কভারেজ সেভাবে সবোসলাইয়ের মতো করতে পারেন না, এবং লিভারপুলের পায়ে যখন বল থাকে না তখন লিভারপুল যে একদম অ্যাটাকিং লাইন থেকে প্রেস করা শুরু করে, সেই প্রেসটা ঠিকমতো করতে পারে না। সো সবোসলাই এখানে রাইট ব্যাকে খেললে তাদের ইনিশিয়াল বিল্ড আপ অনেক ভালো হলেও অফ দ্য বল প্রেসিংয়ের ক্ষেত্রে এবং সালাহকে ডিফেন্সিভলি সাহায্য করার দিক দিয়ে লিভারপুল একটা সমস্যায় পড়ে। সো ওইটাও তখন একটা সমস্যা হয়। সো সালাহকে অপটিমাইজ করার সবচেয়ে জোস উপায় হইল সবোসলাইকে এই জায়গাটাতে খেলতে হবে এবং রাইট ব্যাকে এমন একজনকে খেলতে হবে যে কিনা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো ক্রিয়েটিভিটির দিক দিয়ে এবং বিল্ড আপের দিক দিয়ে এক্সেপশনাল না হলেও মোটামুটি নাম্বার 6-এ যিনি খেলেন তার সাথে কম্বাইন করে ইনিশিয়াল বিল্ড আপের কাছে মোটামুটি করতে পারেন। এখন এই ক্ষেত্রে ব্র্যাডলি, ফ্রিম্পং বা অন্য যে কোনো রাইট ব্যাকের চেয়ে লিভারপুলের মিডফিল্ডার যিনি আছেন কার্টিস জোন্স, উনি এক্ষেত্রে সাহায্য করতে পারেন। কিভাবে? লাস্ট সিজনে যেটা হইতো, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ইনভার্ট করে মিডফিল্ডে চলে আসতেন এইভাবে, হ্যাঁ, ম্যাকঅ্যালিস্টার তখন এই জোনগুলোতে খেলতেন, সবোসলাই এখানে কভারেজ দিতেন এবং এখান থেকে বিল্ড আপে সহযোগিতা করতেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড নাম্বার 6-এর সাথে কম্বাইন করে। সো ওই একই কাজটা কার্টিস জোন্স কিন্তু গ্রাভেনবার্গের সাথে করতে পারেন, যেহেতু তার প্রেস রেজিস্ট্যান্স অনেক বেশি এবং শর্ট স্পেস থেকে বল বের করে নিয়ে এসে সামনে পাস দিতে পারেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো এক্সেপশনালি পাস না দিতে পারলেও মোটামুটি কাজটা করতে পারেন, অ্যাটলিস্ট ব্র্যাডলি এবং ফ্রিম্পংয়ের থেকে বেটার। সো ওই জায়গাটাতে যদি কার্টিস জোন্সকে রাখা হয় তাহলে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের অভাব আপাতত একটু পূরণ করা গেলেও করা যেতে পারে। সো জোন্স যদি এখানে ইনিশিয়াল বিল্ড আপের ভূমিকাটা নেন তাহলে দেখুন সবোসলাইকেও কিন্তু এখানে নেমে আসতে হচ্ছে না, আর এখানে নেমে না আসতে হলে তিনি এসব জোনগুলোতে সুন্দর মতো কভারেজ দিতে পারেন এবং এনশিওর করতে পারেন মোহাম্মদ সালাহ যেন এরকম বক্সে ঢুকে ঢুকে গোল করতে পারেন এবং গোলে অ্যাসিস্ট করতে পারেন। এখন ফ্লোরিয়ান উইর্টসের ক্ষেত্রে যে কথা বলছিলাম, যে ফ্লোরিয়ান উইর্টস কিন্তু অ্যাটাকিং ক্ষেত্রে লিভারপুলকে সেভাবে সাহায্য করতে পারছে না, বিকজ তাকে সবসময় এইভাবে নেমে আসতে হচ্ছে বিল্ড আপে সাহায্য করার জন্য। যেহেতু বিল্ড আপে সাহায্য করার জন্য তাকে নেমে আসতে হচ্ছে, তাই গোল করা এবং করানোর জন্য তাকে যে উপরে এইসব স্পেসগুলোতে যখন তার থাকা দরকার তিনি ওইসব স্পেসগুলোতে থাকতে পারছেন না। সো লিভারপুলকে এই সালাহকে অপটিমাইজ করার পাশাপাশি এটা ইনশিওর করতে হবে ফ্লোরিয়ান উইর্টস যেন এই লেফট হাফ স্পেসগুলোতে সুন্দর মতো ডমিনেট করতে পারেন, সেটা ইনশিওর করা। এবং 4-3-3 ফরমেশনে লিভারপুল সেটা ইনশিওর করতে পারে যদি ফ্লোরিয়ান উইর্টস লেফট উইংয়ে স্টার্ট করে। এখন লেফট উইংয়ে স্টার্ট করলেই ফ্লোরিয়ান উইর্টস যে প্রথাগত লেফট উইঙ্গারের মতো এইভাবে সাইডলাইন বরাবর থাকবেন, এইভাবে যদি আর্নে স্লট ফ্লোরিয়ান উইর্টসকে ইউজ করেন তাহলে কিন্তু আবার ফ্লোরিয়ান উইর্টসের ক্ষতি হবে, তখন তিনি আবার সেভাবে লিভারপুলকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না অ্যাটাকিং দিক থেকে। সো উনি লেফট উইংয়ে খেললেও তাকে একটা ফ্রি রোল দিতে হবে যাতে তিনি এইসব হাফ স্পেসগুলিতে খেলতে পারেন। এখন হাফ স্পেসগুলিতে উনি খেলতে তখনই পারবেন যখন লেফট উইংয়ের এই জায়গাটাতে আরেকজন খেলোয়াড় ক্রমাগত ওঠানামা করে ওই উইডথটা মেনটেন করেন। এখন এই উইডথটা কে মেনটেন করবেন? এখানেই
সবচেয়ে উপকারী ভূমিকায় আসতে পারেন লিভারপুলের লেফট ব্যাক মিলোস কেরকেশ। আমরা বোর্নমাথে তার খেলা দেখেছি, তিনি এরকম ক্রমাগত আপ অ্যান্ড ডাউন রানিং করতে পারেন সাইড লাইন বরাবর। সো উনি যদি সাইড লাইনটাকে এভাবে হোল্ড করে থাকেন তাহলে এইসব জায়গাতে ওয়েডসকে আর থাকতে হচ্ছে না। ওয়েডস তখন তার পছন্দের এই লেফট হাফ স্পেসের জায়গাগুলোতে থাকছেন। আর ওয়েডসকে এই জায়গাগুলোতে খেলার সুযোগ করে দেওয়ার জন্য অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে একটু নেমে গিয়ে গ্রাভেনবার্গের সঙ্গে ডাবল পিভট গঠন করতে হবে। তাহলেই বিল্ড আপের ক্ষেত্রে লিভারপুলের আর কোনো সমস্যা হবে না, ডিফেন্সিভ বিল্ড আপের ক্ষেত্রেও না, অ্যাটাকিং বিল্ড আপের ক্ষেত্রেও না। অ্যান্ড জোবোসলাই এই সকল ভূমিকাতে থেকে মোহাম্মদ সালাহকে তো সাহায্য করতে পারবেনি। সো লিভারপুলের বর্তমান সমস্যার সমাধানের চাবিকাঠি মূলত এই কয়েকজন খেলোয়াড় এবং এই কয়েকজন খেলোয়াড়ের স্পেশাল কিছু ভূমিকার উপরেই নির্ভর করছে। সেই খেলোয়াড়গুলোকে কে? কার্টিস জোন্স, রায়ান গ্রাভেনবার্গ, ফ্লোরিয়ান ভার্টজ, ডমিনিক জোবোসলাই, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, সালাহ এবং মিলোস কেরকেশ। তাদেরকে যদি এই ধরনের ভূমিকাগুলো দেওয়া হয় অন দ্য বল এবং অফ দ্য বল, যে ধরনের ভূমিকাগুলোর কথা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, তাহলে ফ্লোরিয়ান ভার্টজও সমানে গোল অ্যাসিস্ট করতে পারবেন, মোহাম্মদ সালাহও গত সিজনের মতো গোল অ্যাসিস্ট করতে পারবেন এবং লিভারপুলও একটা সুন্দর কম্বিনেশনের মধ্যে এসে জয়ের ধারায় ফিরতে পারবে। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে লিভারপুলের সমাধান সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।